প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার কথা অনুষ্ঠানে। আইএনটিভির পর্দায় আমি আছি রাকেশ রহমান আপনাদের সাথে। কথা হচ্ছিল আমাদের দুজন অতিথির সাথে। আমরা আবারও কথোপকথনে আলাপ করব ঢাকার কথা নিয়ে। আচ্ছা আপু, আপনি যদি বলতেন নতুন ঢাকা সম্পর্কে, ওই পাশে আপনার উত্তরা বা ঢাকা ইউনিভার্সিটি কোথায় কোথায় আপনি ঘুরেছেন এবং জায়গাগুলো কেমন লাগতো এই সময়ে? হ্যাঁ, আমরা ওইদিকে ঘুরতে যেতাম, সংসদ ভবনের ওইদিকে ঘুরে ছবি টবি তুলতাম অনেক। চন্দ্রিমা উদ্যান, হ্যাঁ চন্দ্রিমা উদ্যান, হ্যাঁ। তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই এলাকায় লাইব্রেরি, আসলে অনেক কিছু মনে হলো, অনেক বছর আগে তখন তো খুব সিমসাম ছিল যেই সময়টা আপনারা গিয়েছেন বা আমরা গিয়েছি, খুব সিমসাম সুন্দর ছিল, একটা বসে আড্ডা দেওয়ার একটা এনভায়রনমেন্ট ছিল। এখন আমি জানি না কতখানি সেই এনভায়রনমেন্ট আছে, বা পরবর্তীতে আমরা দেখেছি অনেক গ্যাদারিং বা অনেক অপ্রীতিকর ঘটনা। এখন আমি গেলাম, তখন একটা রেসপেক্ট ছিল, একজন একজনের প্রতি একটা সম্মান বোধ ছিল। তখনকার অমুকের বোন যাচ্ছে বা অমুকের ফ্রেন্ডের কাজিন যাচ্ছে, এই রেসপেক্টটা মনে হয় এখন অনেক কমে গেল, কেউ কাউকে চিনে না। মানে ওরকম কেউ কাউকে আসলে বেশি ঘনবসতি হওয়ার কারণে মনে হয় ঢাকা থেকে এই জিনিসটা বিলুপ্তর পথে, যে কেউ কাউকে চিনে না, অনেক ফ্ল্যাট, অনেক অ্যাপার্টমেন্ট, অনেকে ঢাকায় থাকেন। তো আমাদের সময় তো ধরেন এখন যেই 50টা ফ্ল্যাটের জায়গা, সেখানে আমরা হয়তো 4 ফ্যামিলি থাকতাম, 2টা বাড়ি বা দোতলা 4তলা ছিল। এখন সেই জিনিসগুলো তো আগের মতন নেই। তো সেই কারণে প্রিয় দর্শক, আমরা বলছিলাম পরিবেশের কথা, আমরা বলছিলাম সেই সময়কার আমরা যেই সময়টা অনুভব করেছি, সেই সময়টা আসলে যুগের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু অনেক কিছুর বিবেক এবং অনেক কিছুর অবক্ষয়ও হয় এবং হয়েছে সেটি ঢাকায়। আমরা সেই জিনিসগুলো চাই আবার ফেরত আসুক, সেই আন্তরিকতা এবং মহল্লায় মহল্লায় যে একটা ভ্রাতৃত্বর প্রেম, আমরা কিন্তু সেই জিনিসগুলো এখন কিন্তু নাই। সবাই নিজস্ব কাজের মধ্যে এতটা বিজি হয়ে গেছে যে এর বাইরেও যে একটা লাইফ ছিল বা কালচার ছিল, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। রিসেন্টলি আমি একটা নিউজ দেখলাম, এই রিক্সা নাকি অটো রিক্সা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গিয়েছে। এটা না, ঢাকায় অনুমতি ছিল না যে ইলেকট্রিক রিক্সা আসবে না। এটা যারা চালান তাদের জন্য খুব উপকারী, বাট এটা তো গতিসীমা। লন্ডনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের আত্মীয়র মধ্যে, একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গতিসীমা নাই। হ্যাঁ, তো ওই যে রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি, এটা কিন্তু একটা ঐতিহ্য, ঢাকা কিন্তু মেইন ঐতিহ্য। ঢাকা বলতে এখানে বাইরের যত, যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে, তারা কিন্তু নন বেঙ্গলি, যখনই তারা ঢাকার কথা বলে না, তারা বলে ও আই নো দ্য রিক্সা, রিক্সা, টুকটুক। প্রিয় দর্শক, আমরা একটি কল রিসিভ করব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলেছিলেন, যদি পরিচয় দিয়ে বলতেন? আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার? অনুষ্ঠান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমি একজনকে কোশ্চেন করতে চাই। আমি তার বাড়ি, আমি মানে খুবই ক্লোজ তার। জি অবশ্যই, অবশ্যই। পুরান ঢাকার হতে পারে। আমি হ্যাঁ পুরান ঢাকার থেকে, পুরান ঢাকার ছেলে। বাট আমি দেখতে চাচ্ছি যে সে আমাকে, আমার ভয়েস টোন শুনে সে কি আমাকে মনে করতে পারে কিনা। ভেরি ডিফিকাল্ট ভয়েস টোন থেকে, বাট হইতে পারে, হয়তো চিনতে পারে। এনিওয়ে, হ্যালো হ্যালো, হ্যাঁ জি বলেন। আমাকে না, চিনতে পারি নাই, সরি। আচ্ছা, আপনার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বলেন, কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কেমন লাগতেছে আপনার ইন্টারভিউ দেখতেছি, আড্ডা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। খুবই অশেষ ধন্যবাদ। আচ্ছা, ঢাকার সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা কোশ্চেন হলো আপনার বাংলাদেশ, এখন তো লন্ডন থাকেন, কম্পেয়ারলি বাংলাদেশ আর লন্ডনের মধ্যে আপনার জি ডিসকানেক্ট হয়ে গেছে। কলার শুনতে পাচ্ছেন আমার কথা? দর্শক, আমরা হ্যালো, সরি, কথাটা ভেঙে ভেঙে আসছে। প্রিয় দর্শক, এখন কি শোনা যাচ্ছে? জি এখন শুনতে পাচ্ছি। বলতেছিলাম রাশিদের কাছে আমার একটা কোশ্চেন। জি বাংলাদেশ আর লন্ডনের মধ্যে কম্পেয়ারলি কোন দেশটা তার কাছে বেশি ভালো লাগে? অবভিয়াসলি বাংলাদেশ, অল ওয়ে লং। এটা
কোশ্চেনের এটার আমি নিঃসন্দেহে অ্যান্সার দিতে পারি। বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আর আমরা প্রাউড টু বি এ বাংলাদেশি। অ্যান্ড এরকম যদি কোনো সুযোগ আসে, যেহেতু আমরা স্টাক, আমার বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এখানে স্টাক হয়ে গেছি, বাট ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে কোনো সুযোগ থাকে আমি বাংলাদেশে চলে যাব। বাংলাদেশকে খুব বেশি মিস করি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের খাবার, আত্মীয় স্বজন সব কিছুকে খুবই বেশি মিস করি। সো ডেফিনেটলি বাংলাদেশ। ডেফিনেটলি বাংলাদেশ। আরেকটা কোশ্চেন ছিল, আপনার লাইফের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বাংলাদেশে কোন মুহূর্তটি? অনেক কিছু স্মরণীয় মুহূর্ত ছিল, বাট এটা ডিফিকাল্ট কোশ্চেন। এটা ঠিক একটু চিন্তা করে অ্যান্সারটা দিতে হবে আমার। এখন সময়টা স্মরণীয়, কোন সময়টা স্মরণীয়? যখন, হ্যাঁ মনে পড়ছে, যখন আমি ইউনিভার্সিটিতে প্রথম জয়েন হই, অ্যান্ড আমার অনেক ইচ্ছা ছিল আমি আমার নিজের ইনকাম দিয়ে আম্মাকে আমি প্রথম স্যালারিটা দিব। সো ইউনিভার্সিটিতে জয়েন হওয়ার পরে আমি একটা জব পাই, টিউশনির জব আর কি, একটা বাচ্চাকে পড়ানোর জন্য। সো বাচ্চাকে 1 মাস পড়ানোর জন্য আম্মা জানতো না। তো 1 মাস পরে যখন আমি ওই বেতনটা পাই, আমার আম্মার হাতে দেই, তো আমাকে জড়ায় ধরে কান্না করে দেয়। তো সেই জিনিসটা আমার এখনো ক্রিস্টাল ক্লিয়ার মনে আছে, যে আমার আম্মা আমাকে দোয়া দিয়েছিল, বাবা তুমি অনেক উপরে যাবা, দোয়া রইল। তো ওইটা আমার লাইফের সবচেয়ে বেশি স্মরণীয়, আমার প্রথম ইনকাম যখন আমি আমার মায়ের হাতে দিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি নাইস। আমাদের সবাই এরকমই করা উচিত, মা বাবার খেদমত করা উচিত। আপনার সাথে এখন আমি পরিচয়টা দিচ্ছি, আমি আসলে নয়ন বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি। জি ধন্যবাদ নয়ন, আপনার কলের জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ কলার আপনাকে, সময় দিয়ে আমাদেরকে কল দিয়ে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, শুনছিলাম কলারের প্রশ্ন। জি, আমাদের বাংলাদেশকে হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি আমরা মিস করি, বাট এখানে কিন্তু আমাদের অনেক কিছুই বাংলাদেশের মতোই, বাংলাদেশের পরিবেশ, যেমন ব্রিকলেনটা গেলেই বাংলাদেশ, গ্রিন স্ট্রিট, আমরা ঈদের সময় গ্রিন স্ট্রিটে মানে ঈদের আগের দিন বাংলাদেশ, অবভিয়াসলি আমরা সব কিছু মিস করি বাংলাদেশে। তারপরেও কিন্তু আমরা এখানে পাচ্ছি অনেক কিছু, তাই না? না আমাদের তো পার্টিকুলার মানে এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি আমরা এখানে সেটেল, আমাদের কফিনে ফেরত যাওয়া ছাড়া ফেরত যাওয়ার কোনো অপশন নেই। যখন আপনি দেখবেন আপনার অল্টারনেটিভ কোনো অপশন নাই, তখন আপনি অবভিয়াসলি বাংলাদেশকে বেশি ফিল করবেন, তাই না? যে আমাদের দেশ ওইটা, বাট আমাদের স্থায়ী ঠিকানা এটা, আমাদের ফেরত যাওয়ার আর আমরা আর পারবো না বাংলাদেশে গিয়ে সে আগের দিনগুলো আমরা পাবো না। তো তাদের সাথে খাপ খাওয়ানো আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট, বাট আমরা মিস করি। মিসের দিক থেকে বাংলাদেশ নাম্বার ওয়ান। তবে আমাদের কিছু কিছু ক্ষেত্রে, যেমন গ্রিন স্ট্রিটের কথা বলেন আপু, আমি এবার চান্নাতে গিয়েছিলাম সপরিবারে, রাত 4টা পর্যন্ত ছিলাম। আসলে খুঁটিনাটি তো সমস্যা সব দেশেই থাকে, আইন শৃঙ্খলা, তারপরেও যে বেষ্টনীর ভিতরে আমরা ছিলাম, বা তিনি থাকেন সাউথ হলের দিকে, সে বিশাল বিশাল আয়োজন, ভাইয়া বেশি পায় না মনে হয়, ওখানেও তো দেখি বেশ ভালো আয়োজন হয় নাকি? আয়োজন হয়, ওটা ইন্ডিয়ান আর পাকিস্তানি কালচারটা বেশি, তো ওখানে একটু অন্যভাবে হয়, বাট ক্লোজ টু বাংলাদেশি কালচার। বাট গ্রিন স্ট্রিটে যেরকম সবাই আসে, ওখানে কয়টা পর্যন্ত থাকে? রাত 3টা-4টা পর্যন্ত। ওখানে গাইডে ঢুকে যায় না, তো বাংলাদেশিরা করেন তা কিন্তু না, হ্যাঁ হ্যাঁ, ওখানে মিক্সড আর কি। আর আমরা থাকি হচ্ছে গ্রিন স্ট্রিটে। আপনি তো একদম মানে গাউসিয়া চাঁদনী চকের মাঝেই থাকেন। আমার কাছে না গাউসিয়া চাঁদনী চকের মতো লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সব সময় যাই, রান্না করতেছি যাই, ঘুরে আসি, আরেকবার যাই, 2টা পর্যন্ত থাকি, যতক্ষণ মন চায় আর কি যাই। মেহেন্দি ভালো লাগলো না, একটু দোকানগুলো দেখলে মেহেন্দি ছাড়া ঈদ হবে না তো। প্রিয় দর্শক, আমাদের আরেকটি কল আছে। প্রিয় কলার কে বলছিলেন? আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, শুনছিলেন লন্ডনের সাথে ঢাকার অনেক মিল রয়েছে, বুড়িগঙ্গার সাথে মিল রয়েছে, চ্যাম্পসের, গ্রিনিচের সাথে চাঁদনী চক গাউছিয়া। আমি বলতে চাই মাইল্যান্ডের সাথে মিল রয়েছে মগবাজারের। তো আমরা যদি মিল খুঁজতে যাই, ব্রিকল্যান্ডের সাথে পুরান ঢাকার শাখারি বাজার বা ভিতরের লালকুটি, ফরাসগঞ্জের অনেক মিল রয়েছে। আমাদের এভাবেই মিল রেখে চলতে হবে, যেহেতু আমরা আমাদের অন্য কোনো অপশন নেই। এক্স্যাক্টলি। প্রিয় দর্শক, আমরা আরো একটি কল ধরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লিখন বলছিলাম। জি আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। জি, আমি রাশেদ ভাইয়ের একজন কাছের ছোট ভাই।
তাকে অনেকদিন পরে টিভিতে দেখে ভালো লাগলো। আসসালামু আলাইকুম রাশিদ ভাই। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ লিখন কল করার জন্য, অশেষ ধন্যবাদ। এনি কোশ্চেন অ্যাবাউট ঢাকা? ঢাকা, তোমার ঢাকা সম্বন্ধে কিছু জানার দরকার থাকলে জিজ্ঞেস করতে পারো। জি রাশিদ ভাইয়া, অনেকদিন হয়েছে ঢাকায়। অ্যাকচুয়ালি যে পার্টটাতে আপনাকে আমি চিনি জানা, অনেকদিন হয়ে গেছে, দেখা হয় নাই। জি, একটা কোয়েশ্চেন ছিল, আপনার বেস্ট মোমেন্ট গুলো কি কি ছিল ঢাকায়, বা যেটাতে আপনি এখনো যদি আমাকে সাজেস্ট করতে চান বা কাউকে সাজেস্ট করতে চান যে ওখানে কি করা যায়, বা যে সময়গুলো আপনি ফেস করেছেন জি। যেটাতে আপনি রিকমেন্ড করবেন এটা হলে ভালো হতো বা এটা করাটা উচিত। ঢাকার যখন তুমি যাবা লিখন, আমি তোমাকে ডেফিনেটলি বলবো ইউ মোস্ট ওয়েলকাম টু কাম টু ওল্ড ঢাকা। সেখানকার ট্রাই অল অফ দ্য ফুড, তুমি সব ওখান থেকে চটপটি ফুচকা থেকে নিয়ে, এখন দেখলাম আমি রিসেন্টলি যখন আমি ঢাকা গিয়েছিলাম, মোমোজ একটা ট্রেন্ড বেড়ে গেছে। হ্যাঁ, স্ট্রিট ফুডের মধ্যে মোমোজ বিক্রি করা হয়, হান্ডি বিফ, হান্ডি হাঁস, কি কি দিয়ে কি কি, আবার যে চিজ দিয়ে চা, তান্দুরি চা, অনেক কিছু দেখলাম বের হয়েছে। তো লিখন, যখনই তুমি ঢাকা যাবা, ইউ মাস্ট ট্রাই অল দ্য ফুড ফ্রম, নট এভরিথিং বাট অ্যাজ মাচ ইউ ক্যান। আর আরেকটা জিনিস তোমার মাস্ট ট্রাই করতে হবে, এটা বিউটি লাচ্ছি। তুমি এটা খুবই 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 পছন্দ করবা, অ্যান্ড ইউ মাস্ট ট্রাই দ্যাট। আর ডেফিনেটলি ঢাকা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য। আমি জানি তুমি অনেক বছর ধরে ঢাকায় যাও না, অলমোস্ট 15-20 ইয়ার্স হয়ে গেছে, তুমি ছোটো ছিলা যখন এখানে আসছো। সো ঢাকা ইউ নেভার গেট বোর্ড, তুমি যেখানে মন চায় সেখানে যেতে পারবে। এনি রেকমেন্ডেশন ইন আউট অফ দিস টিভি, আই হেল্প ইউ আউট, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। আশা করি আপনার সব ভালো আছে, বাসা এখানে ফ্যামিলিতে সবাই ভালো আছে। থ্যাংক ইউ, এভরিবডি ইজ গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লিখন। অসংখ্য ধন্যবাদ কলার আপনাকে, স্বাগতম আপনাকে ঢাকায় যাওয়ার জন্য, এবং পরামর্শ নিয়ে যাবেন, ভালো বলতে পারবে কোন খাবারগুলো ভালো লাগবে, কোন জায়গাগুলো আপনাকে ভালো লাগবে। আপু বলছিলাম খাবার নিয়ে, বাকরখানি। বাকরখানি আমরা, আমাকে একজন বলেও দিয়েছিল আমি যখন দেশে যাই, আবার আমি নিজেও আনিয়েছিলাম। তো আমার ভাগ্নি আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তো ওকে বললাম তুমি আমার জন্য বাকরখানি নিয়ে এসো। তো বাকরখানি, ঢাকার এটা খুবই ফেমাস ঐতিহ্য একটা খাবার। তারপর ভাইয়া যে বললো মোমোর কথা, এটা যে এত ভালো লেগেছে আমারও অনেক অনেক মজা। যখন আমি মিক্সড মোমো, না এটা মিক্সড চিকেন দিয়েও বানায়, তারা ভেজিটেবল দিয়ে বানায়। তো লাস্ট ইয়ারে যখন আমি যাই, তো আমার সাথে সব ফ্রেন্ডসরাও ছিল, তো আমি একসাথে 2-3 প্লেট খাচ্ছি, সবাই শকড। বলছি রাশিদ, হোয়াট ইউ ডুইং? আমার পেট কখনো নষ্ট হয়, খারাপ হয় না, মোমোস মানে এত টেস্টি ছিল। চিকেন ফ্রাই না অন্য কিছু? না না না, এটা ডাম্পলিংয়ের মতো অনেকটা, বাট স্টিম করে তারপরে ফ্রাই করেও দেয়, আবার স্টিম দিয়েও দেয়। তাও সসটা দিয়ে দেয় না, চাটনি দিয়ে, খুবই টেস্টি, খুবই টেস্টি। তো ঢাকায় যাওয়ার পরে আমি যখন স্ট্রিট ফুডের প্রতি একটু ঝুঁকে গেলাম, আমি বাইরে বড় বড় রেস্টুরেন্ট যাওয়া বন্ধ করে দিচ্ছি। আমি সবাইকে নিয়ে চলো আমার স্ট্রিট ফুডে যাবো, তো সবাইকে নিয়ে আমি স্ট্রিট ফুডে চলে যেতাম। একদম এখান থেকে শুরু করতাম লক্ষ্মীবাজার এক সাইড থেকে একদম কবি নজরুল পর্যন্ত, ওখানে সবাই যত অনেক দোকান, ভ্যারাইটিস অফ ফুড, ভ্যারাইটিস, ইউ নেভার গেট বোর্ড, নেভার গেট বোর্ড। আসলে খাবারের দিক থেকে চাইনিজটা ভাইয়া অনেক ছোটবেলা থেকে অনেক পছন্দ ছিল। চাইনিজটা ফ্লেভার পাই না, অন্থন চিকেন ফ্রাই এসে আমি কারো কাছে থাই স্যুপটা আমার অনেক পছন্দ। তো কিছু হলেই উত্তরাতে তো অভাব নেই এরকম রেস্টুরেন্ট ছিল। আমাদের সময় কিন্তু আমরা এত অ্যাভেলেবেল রেস্টুরেন্টে যেতে পারতাম না, আমাদেরকে ওয়েট করতে হতো, তাই না? এখন যেমন মানুষ মন চাইলেই চলো আজকে বিকালে, আমি জানি না মানুষের, আমাদের মানে একটা ইয়ে ছিল, মানে আমরা সবাই একটা চাইনিজ কবে খাবো, এই টাকাটা জমা হয়েছে, যাই পয়সা জমিয়ে ফ্রেন্ডদের একসাথে করে আমরা যেতে হতো। কিন্তু এখনকার মতন কিন্তু আমি জানি না, তখন হয়তো খরচ কম ছিল না বেশি ছিল, এত অ্যাভেলেবেল ছিল না, বা এত আমরা স্পেন্ড করতে পারতাম না। আমাদের 1 লিটার কোক কিনতেও কিন্তু ফ্রেন্ডদেরকে চিন্তা করতে হতো। এখন কিন্তু ছেলেমেয়েরা অনেক পয়সা পাচ্ছে। হ্যাঁ, তা ঠিক, বাট তখনকার টাকাটার কিন্তু মূল্য ছিল, অনেক মূল্য ছিল। 1 টাকা দিয়ে রুটি ডাল কিনা পাওয়া যেত। আমি এখানে আসার পর টাকার মূল্য বেশি হয়ে গেছে। আমি না 500 টাকা কি মনে করি বিরাট কিছু, বাট কিচ্ছু না, নাথিং, মাত্র 1 টাকা বলতে গেলে। এখন তো টাকার কোনো মূল্যই নেই, তখন মূল্য ছিল। ওই স্বাদটাও কিন্তু নাই। 100 টাকা হলেই তো স্কুলে চল খাইগা। আপনার মনে আছে আমরা ওই সময় ঈদের জুতা কিনতাম এলিফ্যান্ট রোড থেকে, তো ওই জুতার
অনুভূতি, আর এখন আমরা মানে এর থেকে দ্বিগুণ বা 10 গুণ দিয়ে কিনেও কিন্তু সেই অনুভূতি নাই। আপনার খেলা থেকে ঈদের আগে আপনি হয়তো বা ড্রেস খুলে দেখতেন বা স্যান্ডেল বা জুতা এগুলো খুলে দেখে আবার রেখে দিতেন ঈদের আগে, এরকম সবাই করতো ওই সময়কার। মানে কাউকে যে দেখাবো না, দেখাবেন না, কিন্তু দেখতেন জিনিসটা, আচ্ছা আচ্ছা দেখে আবার রেখে দিলাম, সেই অনুভূতি কিন্তু এখন নাই, বা দেশের ছেলে মেয়েরও নাই। এখন তো বাচ্চারা মানে কি কোনো নাই, ফিলিংসই নাই, কি কিনতেছে কি মা বাবা মার্কেটে একসাথে যাই বলে আমার মনে হয় না। আমরা যেমন পরিবারের সদস্য মা বাবা সবাই মিলে যেতাম একসাথে, যে আজকে ঈদের আম্মার শাড়ি কিনবে বা বোনের ড্রেস কিনবে, আমার একটা কিছু কিনে দিবে, এইভাবে এখন মনে হয় না। এখন আর এই দেশি বাচ্চারা আরো বোঝে না, বাংলাদেশে ঢাকার কথা বলছি, যে তাও আমার মনে হয় না যে এখন আমাদের মতন করে তারা যেত। জি, বা আমরা ওই যে আপনার সিনেমা দেখতে যেতাম হলে, এটা কিন্তু এত অ্যাভেলেবল ছিল না আমাদের সময়। আমরা কিন্তু 2-4-5 বছর একবার হলে গেছি কিনা, মানে এখন তো ছেলেমেয়েরা মন ছেলেই চলে যাচ্ছে এই যে বসুন্ধরায়। আমাদের সময় এত হল তো এত মানে পরিবার থেকে তো যাওয়ার এত ছিল না, পারমিশন ছিল না। এখন তো মন ছেলে মেয়েরা ধরেন আপনার ওই সময় আপনি এখন পুরাই চেঞ্জ, সবকিছুই চেঞ্জ, মানে আগের মতো চলে যাচ্ছে বসুন্ধরায়, এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট। সো আমরা মিস করলেও আমরা কিন্তু ওই সময়টা আমাদের গোল্ডেন সময় আমরা পার করেছি। এই আমাদের এই জেনারেশন, আমাদের আগে বা পিছে যারা, তাদের জন্য এটা গোল্ডেন সময়, আমরা সব ভার্সন দেখে এসেছি। এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেই অনুভূতি বা অ্যাভেলেবেল পাচ্ছে, দিচ্ছে, কিন্তু সেই অনুভূতিটা আসবে না। আপনি আজকে এখানে বসে 20 বছর আগের মেমোরি করছেন, তারা কিন্তু এখন যেটা করছে 20 বছর পরে সেই মেমোরি তাদের থাকবে না, কারণ তারা খুব ইজিলি পেয়ে গিয়েছে। ঢাকা শহরে এখন খাবার বলেন, হল বলেন বা জায়গা বলেন, অনেক পার্ক হয়েছে এখন। ওই যে সাফারি পার্ক, এই পার্ক, ওই পার্ক, একটা বিনোদনের জায়গা কিন্তু হয়েছে। তখন কিন্তু আমাদেরকে পার্টিকুলার খুঁজে খুঁজে যেতে হতো। আমাদের রিকশা ভ্রমণটা ছিল ঢাকার ট্রেন্ড হয়ে গেছে, রিসোর্ট রিসোর্ট করে। তখন রিসোর্ট বলতে আমরা কিছু বুঝতামই না, হোয়াট ইজ রিসোর্ট। আমরা কোথায় যেতাম? মাওয়া ঘাটে যেতাম, আশুলিয়া যেতাম। ফরগেট টু মেনশন অ্যাবাউট ওটাকে কি বল, ইলিশ মাছ আর ভর্তা, ওই যে পান্তাভাত না, পদ্মার সামনে কি বলে, ইলিশ ভর্তা না না ইলিশ মাছ দিয়ে যে পদ্মার কি বলে, পদ্মার পাড়ে বিক্রি করে। আমি লাস্ট এবারও গিয়ে আসলাম, পদ্মার পাড়ে গিয়ে যে সবাই রেস্টুরেন্টগুলো থাকে, তারপর বলে যে মাছ এর ভর্তা, চিংড়ি মাছ ফ্রেশ, তারা ভেজে দেয়। আমি I cannot believe I forgot. সবাই যায় নরমালি, এই জিনিসগুলো একদম নরমাল হয়ে গেছে এখন, আমাদের মতন না। আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার আগেও কিন্তু ধরেন একটা প্রিপারেশন থাকতো, বোটানিক্যাল গার্ডেনে আমরা ফ্রেন্ড নিয়ে যাব 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে। এখন কিন্তু মন চাচ্ছে চলে যাচ্ছে, সেই অনুভূতি আসবে না। আর মেইনলি যে জিনিসটা রাকেশ আমি মিস করি পার্সোনালি, শাকরাইন এখন শাকরাইন মানে হয়ে গেছে ডিজে মিউজিক, ছেলেমেয়েরা কি করতেছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ শাকরাইন করতে কি হয়ে গেছে। আমরা সুতা মাঞ্জা দিতাম, 2 দিন আগে থেকে ঘুড়ি উড়াতে টেস্ট করতাম, সুকাত দিতাম, সুতা ঠিক হলো কিনা, মাঞ্জা এই ঘুড়িটা টান ভালো আসবে কিনা, পরে বড়ের কাঁচা চুগার করতাম ঘুড়ি ধরার জন্য। ওই ধরনের ফিলিংস নাই এখন, ডিজে হয়ে গেছে, ডিজে আর লাইটিং, এটা দিয়ে মানে কমার্শিয়াল হয়ে গেছে। তো ওই জিনিসটা আসলে, তারপরে এখন উঁচা উঁচা ছাদে উঠবে, আমরা কিন্তু একতলা দোতলা ছাদ থেকেও আমরা যে ছাদে পুরান ঢাকার ওই পাশটা আপনি গিয়েছেন কিনা, যেগুলো পুরান স্থাপনা, যেগুলো একতলা বা দোতলার এই দেশের বাড়িগুলোর মতন, এখানে তো ছাদ নাই, কিন্তু বাংলাদেশের তারা ছাদ সহ বাড়িগুলো করেছে। ধরেন যে ওই ছাদগুলোতে ছেলেরা বসে বসে সন্ধ্যার পরে গানের আড্ডাবাজি। এখন কিন্তু ওইটা হয় কিনা আমি জানি না, ঐতিহ্যগুলো আসলে এখন নেই কোনো কিছুই। যে ওই জিনিসগুলো ফিল করি আমরা এখানে, ছাদটা খুব মিস করি। হয়তো অনেক হাই রাইজ বিল্ডিং এ এখন ছাদ আছে, ঢাকার সেই ফিলিংসটা তো এখানে নাই, সেই ছাদের উঠে দাঁড়ানো। আমি দেখি অনেক চেমসের পরে অনেক হাই রাইজ বিল্ডিং আছে, 2-4টা বাসায়, বাট ছাদে যেতে গেলে এখানে আয়োজন করে যেতে হবে, দাঁড়ানো যাবে না। তারপরে ছাদে গিয়ে দেখি যে আমাদের তো রেলিং ছিল এই পর্যন্ত, এখানকার রেলিং অনেক হাই, গ্রিলের ফাঁক দিয়ে দেখতে হবে, ওই মজাটা পাওয়া যায় না। তো ওইটা আমি ছাদটা খুব মিস করি। এবং জ্যোৎস্না রাতে
আপনারা বাসার বাইরে বা ছাদের উপরে আমরা অনেক ছেলেমেয়েরা তখন লোডশেডিংয়ে বসে বসে এইগুলো দেখতো যে চাঁদ উঠেছে আজকে আমরা উপরেই বসে উপরে, থাকবো। হ্যাঁ এগুলো এটা হতো আসলেই কি না আপু? হ্যাঁ ডেফিনেটলি এগুলো হতো আসলে। এটা তারপরে আপনি তোর আগে ওই পাশে নৌকায় ঘুরেছেন কিনা? হ্যাঁ আমাদের আশুলিয়ার ওই আশুলিয়ার সাইডটাতে, পাশে হ্যাঁ আমরা নৌকায়। ওখানে আমরা যেতাম, আমরা ফ্রেন্ডরা মিলে বান্ধবীরা ঘুরতে যেতাম মাঝে মধ্যে ওখানে। নৌকায় ঘোরা, নৌকা মানে আমরা তো শর্ট ভ্রমণ করতাম, 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া নিত, ওইটাও কিন্তু অন্যরকম ছিল। হ্যাঁ আমরা বুড়িগঙ্গায় বেশি যেতাম, আপনারা ওই পাশে যেতেন। এখান থেকে নদীর উপরে 10 টাকা মামা 20 টাকা করে নৌকা ভাড়া নেওয়া হতো আমাদের, 1 ঘন্টা আমরা ভাড়া নিতাম। আপনাদের ওই পাশে তো নৌকায় আমি চড়েছি 1-2 বার, বেশি না। তা আমাদের থেকে আপনাদের ওই পাশের ডিস্টেন্স ছিল অনেক, এই মাথা থেকে ওই মাথা। এবং আপনার মনে আছে দোতলা বাস চালু হয়েছিল গুলিস্তান থেকে উত্তরা পর্যন্ত, উঠেছেন কিনা আপু? উত্তরা পর্যন্ত মনে হয় সম্ভবত, না হ্যাঁ টঙ্গী পর্যন্ত। বিআরটিসি তে উঠেছি, বাট খুব আস্তে চালায় এই যে রিস্ক তো, ওই যে রাস্তাটা ছিল সব আপনার করে উঠতাম আর কি। বনানীর পর থেকে ওই রাস্তা তো রিস্ক লাল হয়ে যেত আর কালারের, কি। হ্যাঁ বিআরটিসি। তো এই জিনিসগুলো এখানে ডাবল ডেকারে উঠলেও কিন্তু সেটা পাওয়া যায় না। এখানকার ডাবল ডেকারে কেমন লাগে, ঢাকার সেই অনুভূতি আসে? বাসে অনেক দিন ধরে উঠি না, 15 বছর ধরে আছে বাসে, বাট বাসে একটা ফান, এটা কিন্তু একটা ফান, বাসে চড়াটা একটা ফান। বাট ঢাকার যে ঐতিহ্য, রিক্সা, ভ্যান, টেম্পু ছিল আগে, ওইটা নেই এখন আর। টেম্পো আগের কিছু নেই এখন আর। সবকিছুই মানে ডিফারেন্ট হয়ে গেছে, যেমন টেম্পুতে যখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, টেম্পোর একটা অন্যরকম মজা ছিল। যে আমরা টেম্পোতে উঠেছেন আপু? হ্যাঁ টেম্পোতে বলুন যে এক টেম্পুতে এই পাশে কজন বসতে 4টা পারে? সিট, এই পাশে 4টা এখন আছে, ঢাকায় আছে নাকি? নাই তো মনে হয়। বেবি ট্যাক্সির মতোই, বেবি কিন্তু ট্যাক্সি তো ছিল দুই যখন পাশে একদম সিট ছিল, সিট ছিল বেবি আস্তে ট্যাক্সি। আস্তে মানে সবকিছু চেঞ্জ হয়ে ডিফারেন্ট। জি, এরপরে তো আসলো সিএনজি আর কি। সিএনজি আমার কাছে বেবি ট্যাক্সি ভালো লাগতো অনেক, এই যে জানলা মালা লাগানো, যেটা চলে যায় ওইটাই ভালো লাগে আসলে। আমার বাসাও কিন্তু দুইটা বেবি ট্যাক্সি শো পিস রাখা আছে। আই মিস বাংলাদেশ সো মাচ। তো বেবি ট্যাক্সি তো এখন নাই। না সিএনজি হয়ে গেছে অনেক আগে নাই। তারপরে আমার মনে আছে নদীর ওই পারে ঘোড়ার গাড়ি এখনো আছে, হেলিকপ্টার, যেটা ওই যে আপনার বেবি ট্যাক্সির সিট থাকতো, উপরের পর্দা থাকতো না, এটা কি বলতো হেলিকপ্টার। হেলিকপ্টার দেখতে আমরা গিয়েছিলাম রাজারবাগ, যে রায়েরবাগ পার হয়ে গাবতলী ওদিক দিয়ে পার হয়ে ওই পারে গেলেই কি ওইটা কি কেরানীগঞ্জ পরে, ওইখানে গেলে হেলিকপ্টারে উঠে যেত। তার মানে হেলিকপ্টারটা এটা এখনো আছে, এখনো আছে। হ্যাঁ এই গ্রাম অঞ্চলে ওই যে ছাদ ছাড়া বেবি ট্যাক্সি গুলা ব্যাটারি চালিত এখন। তো আমি বাংলাদেশে গেলেই আমি গ্রামে যাই, কারণ আমি খুব মিস করি গ্রাম অঞ্চলের খাবার টাবার, মাটির চুলায় রান্না করা, ফিশিং করা, হাঁস, ছাগল, গরু, এগুলা খুব মিস করি। আমার পার্টনার সে তো নন বাঙালি, তো সে সেগুলো পছন্দ করে। গ্রামে মনোরম পরিবেশ, ডিফারেন্ট একটা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে, আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বে আমাদের দুই অতিথির কাছ থেকে 30 সেকেন্ড করে শুনবো আপনার অনুভূতি ঢাকার কথা দিয়ে। টু বি অনেস্ট, আজকে অনেক দিন পর ফার্স্ট অফ অল আমি রাকেশকে ধন্যবাদ দিব আমাকে ইনভাইট করার জন্য। আর আমি খুবই খুশি যে আমি আসছি। আমার 2 আওয়ার্স ড্রাইভ করার এটা সার্থক, বিকজ আমার মনে হলো যে কিছুক্ষণের জন্য আমি ঢাকায় চলে গিয়েছিলাম। ঢাকার ফুডগুলা, ঢাকার কালচারগুলা, ঢাকার সব কিছু আমি অনেক বেশি মিস করলাম। বাট আজকে খুব বেশি ভালো লাগলো। আর দর্শক যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা সম্বন্ধে যে কোনো এনি কোশ্চেন্স, এভরি মানডে রাকেশ এখানে আছে, এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক, নো প্রবলেম। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। অনেক ধন্যবাদ রাশিদ আপনাকে। আপু 30 সেকেন্ডে যদি আপনার অনুভূতি বলতেন ঢাকার কথা দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য, কারণ আমিও ভাইয়ার মতো ঢাকাতে চলে গিয়েছিলাম, কারণ আমাদের ছোটবেলাটাই ঢাকায় কেটেছে সব কিছু। দেন আমরা এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি সব কিছুই মিস করি। এখানে যা পাই আসলে এটা হচ্ছে মানিয়ে নেই যে আমরা ঢাকাতেই থাকতেছি, এরকম একটা ব্যাপার। তো অনেক ধন্যবাদ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। প্রিয় দর্শক, নারীর টান কখনো মুছে ফেলা যাবে না। নারীর টান যেখানেই যান না কেন পৃথিবীর, সেখানেই থাকবে। বলছিলাম ঢাকা নিয়ে কথা, ঢাকার কথা। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ঢাকার কথা দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।